এবার দেখা যায়, দেখো তো হ্যাঁ এবার দেখা যায়, দেখো তো ভাই আসসালামু আলাইকুম। আজকে তো একটা নতুন সমস্যা দেখা দিয়েছে মোবাইলে, মানে এই ক্লাসে। মনে করেন আমি লাইভ নিচ্ছি, আচ্ছা, কারো কারণ স্ক্রিন পুরোটা ব্ল্যাক হয়ে আছে, আবার কারো কারো স্ক্রিনে দেখা যাচ্ছে। কত সমস্যা না মোস্তাকেরটাও ওটাই তো বলছি যে হওয়ার তো কথা না। মনে করেন 10 জন দেখতে পাচ্ছে, 40 জন মনে করেন ব্ল্যাক দেখতেছে স্ক্রিন। হ্যাঁ মোস্তাক, আমার সামনে তো মোস্তাকেরটা না, না আইফোনের তো সমস্যা না, যেমন আমি আমার আইফোনে দেখতে পাচ্ছি তো। আমারটা দেখা যাচ্ছে হ্যাঁ ফেসবুকের সমস্যা এবার আছে। আছে না? হ্যাঁ, ওকে। এবার সবাই clear। কোথায় ভাই আপনি? আমি যে ক্লাসে আমি বললাম যে নতুন সমস্যা দিয়ে জুয়েল ভাই যাতে করে ইয়া দিতে পারে, সলভ দিতে পারে। কে ও কবে? ও আচ্ছা, তাহলে তো ভালোই হলো। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে। এবার দেখা যায়, সবাই বলো তো কোনো সমস্যা আছে এবার? কোনো সমস্যা নাই তাই না? এবার ক্লিয়ার সবার? এফবির প্রবলেম এটা, হ্যাঁ ফেসবুকের প্রবলেম হতে পারে। ওকে, আমি যেটা বলছিলাম যে আপেক্ষিক বেগ জিনিসটা কি, যখন একটা বস্তু স্থির থাকে, যখন একটা বস্তু স্থির থাকে ওর সাপেক্ষে কোনো একটা বস্তু পার সেকেন্ডে কত মিটার দূরত্ব অতিক্রম করে সেটাকে বলা হয় বেগ। এটা তো আমরা জানি, বেগের সংজ্ঞা কি, পার সেকেন্ডে যে দূরত্ব বা যে সরণ অতিক্রম করে সেটাকে তার বেগ বলা হয়। তাহলে একজন স্থির দর্শক দেখবে যে তার সামনে দিয়ে পার সেকেন্ডে সে কত মিটার দূরত্ব অতিক্রম করে, তত মিটার পার সেকেন্ড তার সাপেক্ষে বেগ। বাট যখন একটা বিন্দু থেকে দুইজন ব্যক্তি, মনে করো প্রথম ব্যক্তি u1 বেগে গতিশীল, দ্বিতীয় ব্যক্তিটা u2 মানে u2 বেগে গতিশীল, এগুলো কিন্তু নিজস্ব বেগ এবং এটা কিন্তু প্রকৃত বেগ। ওকে, এই প্রকৃত বেগ কার সাপেক্ষে বলো তো? স্থির বস্তু সাপেক্ষে। কোন একটা স্থির বস্তুর সাপেক্ষে বা কোন একটা স্থির দর্শকের সাপেক্ষে। তাহলে স্থির এই দর্শকের সাপেক্ষে মনে হচ্ছে প্রথম বস্তু কণাটা u1 বেগে গতিশীল এই দিকে, আর দ্বিতীয় বস্তু কণাটা u2 বেগে গতিশীল, রাইট? এখন আমার প্রশ্ন, আমি যদি বলি এই ব্যক্তির কাছে এর বেগ কত মনে হবে, রাইট? তখন আমি কি করব, এই ব্যক্তিকে কি করব, স্থির করে দেব। তাহলে আমি কি বললাম, কোনো কিছুর সাপেক্ষে বেগ নির্ণয় করতে হলে তাকে স্থির করে দিতে হবে, সোজা হিসাব। ওকে, তাহলে u1 এর সাপেক্ষে u2 এর আপেক্ষিক বেগ, u1 এর সাপেক্ষে u2 এর আপেক্ষিক বেগ, এটা তাহলে কি হবে, আপেক্ষিক বেগ, রাইট? দিস ইকুয়াল টু, তাহলে যার সাপেক্ষে আপেক্ষিক বেগ তাকে তোমরা স্থির করে দিবা। তাহলে এটাকে স্থির করে দিতে গেলে এর সমান এবং বিপরীতমুখী একটা বল এখানে প্রয়োগ করতে হবে, রাইট? রাইট, তার মানে এই বেগটা নাই, আমাকে মনে করতে হবে। তাহলে এটাকে স্থির করতে গেলে u1 মানের একটা বেগ এইদিকে প্রয়োগ করতে হবে। অতঃপর তাহলে যার সাপেক্ষে আপেক্ষিক বেগ, আমি বারবার একটা কথাই বলি, যার সাপেক্ষে আপেক্ষিক বেগ নির্ণয় করতে হবে তাকে স্থির করে দিতে হবে। স্থির করার পরে স্থির করার জন্য যে বেগটা দায়ী সেই বেগ এবং অপর বস্তুটার বেগের লব্ধি বেগটা হচ্ছে আপেক্ষিক বেগ, লব্ধি বেগটা। তাহলে কি করবেন, u2 বেগে এইদিকে, u1 বেগে এইদিকে, তাহলে এই দুটো বেগের লব্ধি কত হবে, u2 minus u1। এটাই হচ্ছে u1 এর সাপেক্ষে u2 এর আপেক্ষিক বেগ, রাইট? তাহলে আবার বলি, কোন একটা বস্তুর সাপেক্ষে আরেকটা বস্তুর আপেক্ষিক বেগ মানে হচ্ছে যে বস্তুর সাপেক্ষে আপেক্ষিক বেগ তার বেগকে উল্টে দিতে হবে, সোজা হিসাব, তার বেগকে উল্টে দিতে হবে 180 ডিগ্রি কোণে। উল্টে দেওয়ার পরে যে লব্ধি বেগটা কাজ করবে সেটাই হচ্ছে তার আপেক্ষিক বেগ। যেমন দেখো এখানে একটা বেগ u বেগ,
এদিকে গতিশীল, এখানে একটা বেগ v। ওকে, আমি যদি বলি u এর সাপেক্ষে আপেক্ষিক বেগ, u এর সাপেক্ষে, আমি খুবই সহজ ভাষায় এই আপেক্ষিক বেগটা বুঝি। ওই ভেক্টর চ্যাপ্টারে কি কি ঝামেলা হ্যান্ডেল কি কি যেন বলে, এটা সেটা দিয়ে আমি অত পেস বুঝি না। তাহলে u এর সাপেক্ষে আপেক্ষিক বেগ বা আবেগ যদি তুমি বের করতে চাও, ঠিক আছে, তাহলে কি করতে হবে? u বেগকে স্থির করে দিতে হবে। স্থির করে দিতে হবে মানে এটাকে উল্টে দিতে হবে 180 ডিগ্রি কোণে। উল্টে দেওয়ার পরে তুমি এই বেগ আর এই যে এই বেগের লব্ধি বেগ নির্ণয় করবে। তো লব্ধি বেগ কিভাবে বের করা হয়? এখানে একটা সামান্তরিক অঙ্কন করব, রাইট? এই সামান্তরিকের কর্ণ বরাবর ক্রিয়াশীল, এটা হচ্ছে আপেক্ষিক বেগ। দিস ইজ আবেগ। ওকে, তাহলে যার সাপেক্ষে বেগ নির্ণয় করব তাকে উল্টে দিতে হবে, সোজা হিসাব। উল্টে দেওয়ার পরে যে লব্ধি বেগটা পাওয়া যায় সেটাই হচ্ছে আপেক্ষিক বেগ। কি ক্লিয়ার? এটুকু ক্লিয়ার কিনা বলো? কি ক্লিয়ার? বোর্ডের টুকুই, হ্যাঁ বোর্ডের টুকুই যা আছে এটুকুই পড়ালাম। আচ্ছা, এটুকু ক্লিয়ার। যার সাপেক্ষে আপেক্ষিক বেগ তাকে কি করতে হবে? উল্টে দিতে হবে। ওকে, এখন আসো, আমি যদি ছোট্ট করে একটা প্রশ্ন দিই এখন তোমাদেরকে, যে এই যে এই চিত্রে একটা চিত্র দিলাম, মনে করো এইদিকে এইভাবে দিয়ে তোমাকে দেখিয়ে দিলাম যে এই বরাবর একটা বস্তুকণা 3 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল, এইদিকে একটা বস্তুকণা 4 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল। ছোট ছোট প্রশ্ন দিচ্ছি কিন্তু আমি। ওকে, এখানে কোণ দিলাম হচ্ছে 60 ডিগ্রি দিয়ে দিলাম আর কি, রাইট? আমার প্রশ্ন যে এটা এ, এটা বি, এটা সি। ওকে, তাহলে এ বি এর দিক বরাবর গতিশীল বস্তুকণার সাপেক্ষে এসি বরাবর ক্রিয়াশীল বস্তুকণার মানে আপেক্ষিক বেগ নির্ণয় করো। ঠিক আছে, জাস্ট এটা দিলাম। তাহলে আমি এই চিত্র দিয়ে বললাম, উদ্দীপক দিয়ে বললাম ক নম্বরে। ওকে, এটা মনে করো প্রথম ব্যক্তি ভাবে উল্লেখ করে দিলাম, প্রথম ব্যক্তি, এটা হচ্ছে দ্বিতীয় ব্যক্তি। ক নম্বর প্রশ্ন দিলাম, প্রথম ব্যক্তির সাপেক্ষে দ্বিতীয় ব্যক্তির আবেগ বা আপেক্ষিক বেগ হোয়াট। খ নম্বর প্রশ্ন দিলাম 5 সেকেন্ড পর ব্যক্তিদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, মধ্যবর্তী দূরত্ব। ওকে, খুবই সহজ প্রশ্ন। তাহলে আগে আমি প্রথম প্রশ্নের অ্যানসার যদি করতে চাই যে প্রথম ব্যক্তির সাপেক্ষে দ্বিতীয় ব্যক্তির আপেক্ষিক বেগ নির্ণয় করতে হবে, তাহলে আমি চিত্র আঁকড়ে ক নম্বর প্রশ্নের অ্যানসার করতেছি। ওকে, তাহলে এদিকে হচ্ছে 3 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, আর এদিকে কত আসছে? এটা হচ্ছে 4 মিটার পার সেকেন্ড। এবারে কার সাপেক্ষে? প্রথম ব্যক্তির সাপেক্ষে, সুতরাং এর বেগটি কি করে দিতে হবে? উল্টে দিতে হবে, অর্থাৎ এটা হবে 3 মিটার পার সেকেন্ড। এবার মাইনাস দিও না, ভেক্টর তো না, ভেক্টর দিয়ে প্রকাশ করলে মাইনাস দিতে হবে, বাট এটা মান দিয়ে প্রকাশ করেছে। এটা ছিল 60 ডিগ্রি। এবারে বলো তো এই দুটো বেগের লব্ধি মানে এইটা। ওকে, লব্ধি বেগ w মনে করো, এদের মধ্যবর্তী কোণ এবার 120 ডিগ্রি। তাহলে দুইটা বেগ যাদের মান 3 এবং 4, মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি, সেক্ষেত্রে লব্ধি বের করা যাবে কিনা? একবারে সরাসরি আপেক্ষিক বেগ w ইকুয়াল টু রুট ওভার, ঠিক না, রুট ওভার কত? 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার প্লাস 2 ইনটু 4 into minus 1 by 2 3 ইনটু 4 ইনটু cos 120 minus 1 by 2 minus 1 by 2 cos 120 ডিগ্রি মান minus half। তাহলে this equal to root over 25 minus এখানে থাকবে হচ্ছে half আর 2 7 12। তাহলে এটা equal to root over 13 মিটার পার
সেকেন্ড। এটাই হচ্ছে আপেক্ষিক বেগ। কি ক্লিয়ার হয়েছে? ওকে, কর রুট ওভার এত। ওকে, কয়ের অ্যান্সার পারলা, ভেরি গুড। এবার আসো ক্ষয়ের অ্যান্সার। ক্ষয়ের অ্যান্সার করার আগে যে বেসিক জিনিসটা জানা দরকার সেটাকে বলি। ক্ষয়ের অ্যান্সার করার আগে যারা নতুন আছে অনেকে বেসিক জিনিসটা আগে শেখায়নি। মনে করো এরকম একটা ত্রিভুজ, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এ বি সি ত্রিভুজ। ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে যারা এখানে যুক্ত থাকো না কেন, এটা শেখানো আছে। এ কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্য স্মল এ, বি কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্য স্মল বি, এবং সি কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্য যদি স্মল সি হয়, তাহলে কোসাইন এ cos a এর সূত্র শেখানো ছিল না। cos a মানে হচ্ছে a কোণের সাথে যে দুটো বাহু লেগে থাকে তাদের বর্গের যোগফল, b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস এর অপোজিট বাহুর দৈর্ঘ্য a স্কয়ার ডিভাইডেড বাই টুয়াইস bc। অর্থাৎ যদি কোন একটা ত্রিভুজে কোন একটা কোণ জানা থাকে, কোণ সংলগ্ন বাহুদ্বয়ের দৈর্ঘ্য যদি জানা থাকে, বিপরীত বাহুর দৈর্ঘ্য যদি বের করতে বলে তাহলে সেটা বের করা সম্ভব। আর তিনটা বাহু যদি জানা থাকে তাহলে যে কোনো কোণ নির্ণয় করাও সম্ভব, রাইট? এখন আসো খ নম্বর যে প্রশ্নটা, সেটার জন্য এই জিনিসটা আমার লাগতো বলে এটা আমি বললাম। খ নম্বর প্রশ্নটা যেটা বলেছিলাম মুস্তাক, এই এ বিন্দু থেকে এই বরাবর আর এই বরাবর কত ডিগ্রি করে মুস্তাক? 60 ডিগ্রি কোণে এ গেছে 3 মিটার পার সেকেন্ড বেগে, রাইট? আর এই গেছে কত মিটার পার সেকেন্ড বেগে? 4 মিটার পার সেকেন্ড বেগে। এটা ছিল এ, এটা ছিল বি, এটা ছিল সি, রাইট? মনে করি 5 সেকেন্ড পর প্রথম ব্যক্তিটা বি বিন্দুতে পৌঁছায় এবং দ্বিতীয় ব্যক্তি সি বিন্দুতে পৌঁছায়, রাইট? তাহলে ধরি 5 সেকেন্ড পর প্রথম ব্যক্তি বি বিন্দুতে, এ বিন্দু থেকে যাত্রা শুরু করেছে কিন্তু, হ্যাঁ, যাত্রা বিন্দু এ। ওকে, প্রথম ব্যক্তি বি বিন্দুতে এবং দ্বিতীয় ব্যক্তি সি বিন্দুতে মানে পৌঁছায়। এটা দিয়ে দিলাম। তোমার প্রশ্নে বলেছে 5 সেকেন্ড পরে এর মধ্যবর্তী ডিসটেন্স, কোন ডিসটেন্সটা জানো? এই যে এই ডিসটেন্সটা কত? অর্থাৎ BC ইকুয়াল টু হোয়াট, এইটা চাওয়া হয়েছে। 5 সেকেন্ড পরে তাদের মধ্যবর্তী দূরত্ব মানে ওই দুটো বিন্দুর সরলরৈখিক দূরত্ব, ওই দুটো বিন্দুর সংযোগ সরলরেখাংশের দূরত্ব বোঝায়। ওকে, এখন বলা অবস্থা, এখান থেকে যদি যাত্রা শুরু করে AB বরাবর কে গেছে? প্রথম ব্যক্তি। তাহলে AB মানে হচ্ছে 1 সেকেন্ডে যায় 3 মিটার, কয় সেকেন্ড গেছে? 5 সেকেন্ড। তাহলে AB ইকুয়াল টু 5 সেকেন্ডে ইনটু 3 ইকুয়াল টু কত হবে? 15 মিটার। AB গেল 15 মিটার। তাহলে AC কত হবে? 20। AC ইকুয়াল টু 5 ইনটু 4 মিটার পার সেকেন্ড ইকুয়াল টু 20 মিটার। কি ঠিক কিনা বলো? তাহলে এইটুকু দৈর্ঘ্য তুমি পেয়ে গেছো, এইটুকু 15 মিটার, এইটুকু হচ্ছে 20 মিটার। এদের মধ্যবর্তী কোণ জানা আছে কিনা? 60 ডিগ্রি। cos 60 ডিগ্রি। আমার এই ডিসটেন্সটা বের করতে হবে, মনে করো এটা t। তাহলে বলো এই কোণ জানা, কোণ সংলগ্ন বাহুদ্বয় জানা, এর অপোজিট বাহু কানা, কথাটা এটা। তাহলে আমি এখন এটা cos 60 ডিগ্রি মান বের করব। একটু আগে শিখেছি আমরা cos a যখন বলেছিলাম a কোণের সাথে যে দুটো বাহু লেগে আছে তাদের বর্গের যোগফল। তাহলে cos 60 এর সাথে কোন দুটো বাহু লেগে আছে? 20। তাহলে 20 স্কয়ার প্লাস 15 স্কয়ার মাইনাস এর অপোজিট বাহুর উপর স্কয়ার ডিভাইডেড বাই 2 ইনটু 20 ইনটু 15। বলো কোনো ভেজাল আছে? বলো কোনো ভেজাল আছে এখানে? কোনো ভেজাল নাই। তাহলে cos 60 ডিগ্রির মান হাফ ইকুয়াল টু 625 মনে হয় 625 মাইনাস d স্কয়ার ডিভাইডেড বাই 2 ইনটু 300। এ হাফ আর 2 কাট দিলে তাই, ঠিক আছে? তাহলে d স্কয়ার ইকুয়াল টু কত আসছে? 325 আসছে। এই যে 325 d স্কয়ার ইকুয়াল টু 325
আর d ইকুয়াল টু 513 5 5 রুট 13। তাহলে অতএব d স্কয়ার ইকুয়াল টু 325, অতএব d ইকুয়াল টু 5 রুট 13। এটা অ্যানসার। তাহলে আপেক্ষিক বেগের সাথে 5 মিটার গুণ দিতে হয়ে যেত। বুঝলাম না। আপেক্ষিক যে বেগ নিয়ে করলাম রুট 13 ওর সাথে হ্যাঁ। 5 গুণ দিলে তো आंसर পাই যেতাম। আপেক্ষিক বেগ কত পাইছিল? রুট 13 পাইছিলাম। হ্যাঁ তাও হবে, সেটাও হবে। তাদের মধ্যে অতিরিক্ত স্মরণ দরকার। হ্যাঁ তার ক্লিয়ার। একদম স্থির করে দিব। এটা গেল একটা কনসেপ্ট, এটা একটা বেসিক কনসেপ্ট। এবার আসো, এখানে আমরা আপেক্ষিক বেগ একটু আগে কত পাইছিলাম একটু খেয়াল করে দেখো। হ্যাঁ, রুট 13, তাই না? এটা খুবই মজার একটা বিষয়, মানে ফিলিংস এর বিষয় আসলে। দেখো এখান থেকে এবার ফিলিংস, এই অঙ্কটার ফিলিংস, ফিলিংসটা হচ্ছে এরকম যে এখান থেকে আমি যাত্রা শুরু করেছিলাম 3 মিটার পার সেকেন্ড বেগে, রাইট? ঠিক না? নমস্কার। আর এই গোটায় এদিক থেকে যাত্রা শুরু করেছিল যে 4 মিটার পার সেকেন্ড বেগে, রাইট? এখন আমার প্রশ্ন, এর সাপেক্ষে এর যে আপেক্ষিক বেগ, এর আর এর মধ্যবর্তী দূরত্ব যে কোনো মুহূর্তে, এর এই যে দেখো প্রথম ব্যক্তি তো এই বরাবর আর দ্বিতীয় ব্যক্তি যাচ্ছে এই বরাবর। আমি কি জানি কোন একটা ব্যক্তির সাপেক্ষে কোন একটা বস্তুর বেগ বা সরণ যেটাই বলি না কেন, আমি এখানে দাঁড়িয়ে আছি, আমি কি করব? এখানে ঘড়ি ধরে বসে থাকবো যে এখন কটা বাজে, এখন মনে করো 7:45 বাজে। আমাকে একজন অতিক্রম করলো এত মিটার পার সেকেন্ড বেগে, মনে করো 10 মিটার পার সেকেন্ড বেগে অতিক্রম করলো। আমি যদি বলি 5 সেকেন্ড পরে তার দূরত্ব কত, তাহলে আমি বলতে পারবো না। 5 10 50 মিটার সামনে থাকবে, আমাকে তখন কি থাকতে হলো? স্থির থাকতে হলো, রাইট? তাহলে আমি যদি এই দুইজন ব্যক্তির মধ্যে যে কোনো একজনকে স্থির করে দিতে পারি, তার মানে কি এর সাপেক্ষে এর যদি আপেক্ষিক বেগ নির্ণয় করতে পারি, এরা তো গতিশীল অবস্থায় নিজস্ব বেগে এটা, বাট এটাকে আমি স্থির করে দিলাম, তাই না? স্থির করে দিলে এর সাপেক্ষে এর আপেক্ষিক বেগ কত? রুট 13। তাহলে এই প্রথম ব্যক্তির কাছে দ্বিতীয় ব্যক্তির আপেক্ষিক বেগ, তার মানে এটাকে স্থির করে দিয়েছি। তাহলে স্থির অবস্থায় এর আপেক্ষিক বেগ কত? রুট 13। তাহলে 5 সেকেন্ড পরে কত দূরত্ব অতিক্রম করবে? রুট 13 ইনটু 5 মানে 5 রুট 13। ফিলিংসের বিষয় এটা, আর কিছুই না। কি ক্লিয়ার? তাহলে একজনকে স্থির করে দিব, দিয়ে যেহেতু এই দুইজন গতিশীল অবস্থায় ছিল, তাহলে একে স্থির করে দিলে এর বেগ কত মনে হবে? রুট 13। আমরা তো বের করে রেখেছি রুট 13 মিটার পার সেকেন্ড। কি ক্লিয়ার? এবার 5 সেকেন্ড পরে এদের সরণ কত হবে? তাহলে স্থির বস্তুর সাপেক্ষে কোন একটা বস্তুর সরণ মানে কি, ওই বস্তু থেকে ওই কত সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে, রাইট? বেগ ছিল রুট 13 আর কত সেকেন্ড পর? 5 সেকেন্ড পর। তাহলে মোট দূরত্ব হবে 5 রুট 13। কি ক্লিয়ার? এবার জান কি ক্লিয়ার বোঝা গেছে কি? হয়েছে? ইশরাত জাহান, ক্লাস কি রেকর্ড থাকবে না? না। নেট আটকাচ্ছে কই? ক্লিয়ার? ওকে ক্লিয়ার। তাহলে আপেক্ষিক বেগের কনসেপ্টে অঙ্কটা করলে অনেক সহজ হবে। তাহলে আপেক্ষিক বেগ ইনটু সময়, তাহলে তাদের মধ্যবর্তী দূরত্ব পাওয়া যায়। ওকে, এখনো তো ক্লাস শুরু হয়নি, মনে করো আসল ক্লাস। এবার আসো, আসল ক্লাস শুরু করতে হলে তোমাদেরকে সময় নিতে হবে। কি জন্য একটা ভালো অঙ্ক করাতে চাইলাম। ওকে, মনে করো এরকম একটা বেসিক অঙ্ক করাচ্ছি, হ্যাঁ? বইয়ের অঙ্ক তোমরা করবা। কয়েকটা কেস আছে। দুইটা ট্রেন সমান্তরাল লাইনে একই দিক বরাবর গতিশীল থাকতে পারে, বিপরীত দিক বরাবর গতিশীল থাকতে পারে, আবার দেখা গেল নির্দিষ্ট দূরত্বে দেখার পরে তাদের বেগ কাউন্ট করা হলো। ওকে, এরকম হতে পারে। ওকে, তো আমি দুটা সমান্তরাল লাইন বরাবর দুটা ট্রেন সংক্রান্ত অঙ্কগুলো এখন করব। এখানে আপেক্ষিক বেগের প্রচুর ব্যবহার আছে। তো প্রথম কেস, দুটা ট্রেন মনে করো এদের নির্দিষ্ট দৈর্ঘ্য দেওয়া আছে। ওকে, মনে করো এই ট্রেনটার দৈর্ঘ্য হচ্ছে L1 এর দৈর্ঘ্য, এটা ট্রেন কিন্তু। ওকে,
হচ্ছে একটা ট্রেন, এই ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে L2, এর দৈর্ঘ্য হচ্ছে L2। কি ক্লিয়ার বুঝতে? এখন আসো, এই ট্রেন মনে করো এইদিকে গতিশীল, এইদিকে হচ্ছে u1 বেগে গতিশীল, ওকে। এই ট্রেন এইদিকে গতিশীল u2 বেগে, তার মানে এই প্রশ্নটা তাহলে কি, দুইটা ট্রেন পরস্পরের বিপরীত দিক থেকে সমান্তরাল লাইনে u1 এবং u2 বেগে গতিশীল। আচ্ছা, এই u1 এবং u2 কার সাপেক্ষে গতিবেগ? কোন একটা স্থির বস্তুর সাপেক্ষে, ওকে। প্রকৃত বেগ মানে হচ্ছে কোন একটা স্থির বস্তুর সাপেক্ষে বেগ, ওকে। তাহলে কোন একটা স্থির বস্তুর সাপেক্ষে u1 এবং u2 এইগুলো হচ্ছে ট্রেনের বেগ, ওকে। এটা হচ্ছে প্রথম ট্রেন যার দৈর্ঘ্য L1, এটা হচ্ছে দ্বিতীয় ট্রেন যার দৈর্ঘ্য হচ্ছে L2, ওকে। এখন আমার প্রশ্ন, এই দুইজন পরস্পরকে অতিক্রম করবে, রাইট? অতিক্রম করবে মানে আমি এটাকে স্থির করে দেব। অতিক্রম করবে, দেখো সাই করে কিন্তু চলে যায়। দেখবা আমরা স্টেশনে যখন দাঁড়িয়ে থাকি, তখন একটা ট্রেন যদি আমাদেরকে অতিক্রম করে, তখন কিন্তু আমাদের সাপেক্ষে স্থির ট্রেনের সাপেক্ষে আরেকটা গতিশীল ট্রেন ওই অপর ট্রেনটার প্রকৃত বেগেই কিন্তু পার হয়। বা আমি গতিশীল, এও গতিশীল, দুইজনেই যদি গতিশীল হয়, তখন মনে হয় যে খুব স্পিডে পার হয়ে যাচ্ছে। কেন? তখন বেগ বেশি মনে হয়। কেন এরকমটা হয়? দেখো কেন বেশি মনে হয়। আমি এই প্রথম ট্রেনের সাপেক্ষে দ্বিতীয় ট্রেনের আপেক্ষিক বেগ যদি চিন্তা করি, তাহলে প্রথম বেগকে কি করতে হবে? আমাকে উল্টিয়ে দিতে হবে। তাহলে প্রথম ট্রেনের সাপেক্ষে দ্বিতীয় ট্রেনে, তার প্রথম ট্রেনে যে ব্যক্তিটা বসে আছে তাকে স্থির মনে করতে হবে। ও যদি মনে করে আমি স্থির আছি, তখন তাহলে ওকে স্থির করতে গেলে কি করতে হবে? ট্রেনটাকে থামিয়ে দিতে হবে। থামিয়ে দিতে গেলে এইদিকে u1 বেগ দিতে হবে। তখন এর কাছে মনে হবে, এখানে কোন একজন ব্যক্তির কাছে মনে হবে এই ট্রেনটা মনে হয় u1 u2 বেগে যাচ্ছে এদিকে। তাহলে এইদিকে আপেক্ষিক বেগ কত? তাহলে এটা কিন্তু আপেক্ষিক বেগ। তাহলে আবেগ ইকুয়াল টু u1 u2 বেগ। এই জন্য বেগটা বেশি মনে হয় রে পাগলা, ঠিক আছে? এই দুটো বেগ হচ্ছে অ্যাড হয়ে যায়। যেমন দেখো ফুটবল খেলার মাঠে মেসি আর রোনালদো যদি বিপরীত দিক থেকে এসে ধাক্কা খায়, তাহলে ব্যথাটা বেশি লাগবে না কম লাগবে? বিপরীত দিক থেকে যদি ধাক্কা খায়, মানে ওই দিক থেকে দৌড়ে আসতেছে, এই দিক থেকে দৌড়ে আসতেছে, এই ধাক্কা খাচ্ছে মনে করো, তাহলে দুইজনের বেশি লাগবে না? আর একই দিক থেকে যায় যদি পিছন দিক থেকে ধাক্কা দেয়, তাহলে কিন্তু কম ধাক্কা লাগবে। কারণ কি জানো? কারণ মেসি এদিকে দৌড়াচ্ছে মনে করো 50 কিলোমিটার পার আওয়ার বেগে, আবার রোনালদো দৌড়াচ্ছে 40 কিলোমিটার পার আওয়ার বেগে, একই দিকে, ঠিক আছে? কিন্তু এরা যদি ধাক্কা খায়, তাহলে দেখা গেল 10 মিটার পার সেকেন্ড বেগে ওকে আঘাত করবে। কারণ কি? তাহলে যার সাপেক্ষে আপেক্ষিক বেগটাকে উল্টে দাও, তাহলে রোনালদোকে উল্টে দিতে হবে। উল্টে দিলে 40 কিলোমিটার পার আওয়ার বেগ এদিকে নিষ্ক্রিয় করে দিলে, 50 থেকে 40 নিষ্ক্রিয় করে দিলে 10 মিটার পার সেকেন্ড বেগে আঘাত করবে। বাট দুইজন যদি একই দিক থেকে আসে, বিপরীত দিক থেকে আসে, ঠিক আছে, তাহলে এই ধাক্কাটা জোরে লাগে না? কত বেগে পরস্পরকে আঘাত করবে? 90 কিলোমিটার। কেন? কারণ একজনকে বিপরীত স্থির করে দিতে হবে, ওকে। তাহলে ভাইজান, তাহলে প্রথম ট্রেনের নিকট দ্বিতীয় ট্রেনের আপেক্ষিক বেগ কত? u1 plus u2। এই u1 u2 বেগ কার সাপেক্ষে বলো তো? আপনার প্রথম ট্রেনকে যদি আমি স্থির ভাবতে পারতাম, তাহলে এই ট্রেনের একজন মানে যাত্রীর কাছে মনে হবে দ্বিতীয় ট্রেনটা u1 u2 বেগে তাকে অতিক্রম করছে, রাইট? এখন আসো, এই ট্রেনটাকে যদি অতিক্রম করাতে হয়, সম্পূর্ণভাবে অতিক্রম করতে গেলে এই মাথাটা শুধু এখানে আসলে কি অতিক্রম হবে? দেখো তুমি একটু খেয়াল করো ভালো করে। আমি মনে করো এই অংশটুকু এই কি হবে? এখন দেখো এটাকে ডুপ্লিকেট করে ডিলিট করে দিলাম। ডিলিট হবে না, ক্লোন করব, বুঝলা? করে নিচে নিয়ে আসবো। কি হলো এটা? কোনটা সিলেক্ট করছে ভাই? এই দেখে যাও, খুব ভালো করতেছে তো। ডাবল হয়ে গেছে মনে হয়, তাহলে এবার হচ্ছে কি?
না। আচ্ছা যাই হোক, এই যে এই গোটাটা ইয়ে করতে হবে। ও দেখো দুটো একসাথে ইয়ে হয়ে আছে, সিলেক্ট হয়ে আছে, সরি। তাহলে দেখো আমি যে কাজটা করতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে আমি এখানে আবার আনবো, হ্যাঁ, সেটা হচ্ছে যে এই যে দেখো এই যে ট্রেনটা, এই যে হলুদ কালার যেটা আমি আঁকলাম, এটা যদি এটাকে সম্পূর্ণভাবে অতিক্রম করতে হয় তাহলে এই এই যে যেমন এইটাকে কি করতে হবে জানো, এই মাথাটাকে এখানে আসতে হবে, রাইট? তাহলে এই মাথাকে যদি এবি, ওকে, তাহলে এটাকে যদি সম্পূর্ণভাবে অতিক্রম করাইতে হয় তার মানে ব্যাপারটা এরকম হতে হবে, ঠিক কিনা? তাহলে বি আসলে এখানে, বলো তো এই বি কত দূরত্ব অতিক্রম করলো, ওটা এই বি কত দূরত্ব, এটা তো পুরোটাই এরকম। তাহলে এখান থেকে বি পয়েন্টটা এখানে আসতে মোট কত সরণ হবে? তাহলে মোট সরণ, তাহলে এখানে আমাদের আপেক্ষিক বেগ ইকুয়াল টু u1 প্লাস u2, কি ক্লিয়ার? আর মোট সরণ কত বলো তো? L1 plus L2। তাহলে মোট সরণ ইকুয়াল টু L1 প্লাস L2, কি ক্লিয়ার? অতএব পরস্পরকে অতিক্রম করতে মোট সময় এটা ইকুয়াল টু সরণ বাই বেগ, সরণ কত? L1 প্লাস L2 ডিভাইডেড বাই u1 প্লাস u2, কি ক্লিয়ার? এটা হচ্ছে পরস্পরকে অতিক্রম করতে তাদের এত সময় লাগবে। একবার খুবই সিম্পল প্রশ্ন, রাইট? কি বোঝা গেছে? ও ভাইজান, কোনদিনই ট্রেনে ওঠেনি, নওগাঁতে আসতে ট্রেন লাগে না, এই ট্রেন লাইনচ্যুত হয়ে যাবে কেন? কি হয়েছে? তাহলে দেখো দুটা ট্রেন যখন পরস্পরকে অতিক্রম করে, অতিক্রম করতে কত সময় লাগবে তখন যদি আমরা চিন্তা করি তখন হচ্ছে ব্যাপারটা এটা হবে। এখানে আরেকটা কেস আছে, সেই কেসটা এটা হচ্ছে কেস 1, হ্যাঁ, কেস 1 এই ধরনের অঙ্ক আছে, আমি করাচ্ছি একটু পরে। এবার কেস 2, কেস 2 দুইটা ট্রেন যদি দৈর্ঘ্য দেওয়া থাকে, এটা L1 আর এখানে আরেকটা ট্রেন আছে, এটার দৈর্ঘ্য হচ্ছে L2, ওকে, ট্রেনের দৈর্ঘ্য এলো। এই গোটা এদিকে গতিশীল, এই গোটা এদিকে গতিশীল। যখন এরা পরস্পরকে দেখতে পায় তখন তাদের মধ্যবর্তী ডিসটেন্স ওভার ডি, সেই মুহূর্তের বেগ u1 এবং u2, যখন এরা পরস্পরকে দেখতে পায়, ওকে। তাহলে এটা একটা কেস। এই u1 এবং u2 এই দুটো বেগ হিসাব করা হয়েছিল যখন এর এই প্রান্ত আর এই প্রান্ত একই লাইন বরাবর থাকে, মোটামুটি এদের ভিতরে কোনো গ্যাপ ছিল না, ওকে। বাট যখন এরা পরস্পরকে ডি দূরত্বে দেখতে পায় তখন মনে করো উভয় বেগ, একজনের u1 আর একজনের বেগ হচ্ছে u2। এইবারে তাহলে এটাকে অতিক্রম করতে কত সময় লাগবে? সর্বপ্রথম কথা হচ্ছে আপেক্ষিক বেগ, আগে আমার বেগ লাগবে, আপেক্ষিক বেগ u1 প্লাস u2, ঠিক ক্লিয়ার? বিপরীত দিকে যেতে গতিশীল, সুতরাং আপেক্ষিক বেগ u1 প্লাস u2। এবারে মোট সরণ মনে করো এটা ab, তাহলে এই গোটাকে এই বি বিন্দুটাকে এখানে আসতে হবে নিশ্চয়, নইলে তো অতিক্রম হবে না, ঠিক কি না? তাহলে বলো কত মোট সরণ কত? বি বিন্দুটা যখন এখান থেকে এখানে আসবে তাহলে মোট সরণ কত? L1 plus D plus L2। L1 plus L2 plus D, অর্থাৎ মোট সরণ হচ্ছে L1 plus L2 plus D। অতএব মোট সময় কত লাগবে অতিক্রম করতে? যে মুহূর্তে দেখেছে তারপরে, ওকে। তারপরে সময় কত লাগবে? তাহলে সরণ বাই বেগ, তাহলে L1 plus L2 plus D divided by U1 plus U2, এই ক্লিয়ার? এটা কখন? মধ্যে দূরত্ব দি থাকে, যখন একটা নির্দিষ্ট দূরত্বে দেখা অবস্থায় তাদের বেগ যদি কাউন্ট করা হয়। যে মনে করে এভাবে বললো যে যখন দুটো ট্রেন পরস্পরকে 50 মিটার সামনাসামনি দেখতে পায় তখন তাদের বেগ যথাক্রমে এত এবং এত, ঠিক আছে?
এইবারে ওই সময় থেকে কতক্ষণ পর দুটো ট্রেন পরস্পরকে অতিক্রম করবে। কি ক্লিয়ার? তাহলে এই ধরনের অঙ্ক করতে হলে এইভাবে আমরা করব। ওকে, এবার আসো, যদি একই দিকে যাত্রা শুরু করে, মনে করো একই দিকে যাত্রা শুরু করলো, এটা একটা ট্রেন, ওকে, এবারে যে ট্রেনটার বেগ বেশি সে মনে করো পেছন থেকে এভাবে যাত্রা শুরু করলো আরেকটা লাইনে, এটা হচ্ছে L1 দৈর্ঘ্য, এটা হচ্ছে L2 দৈর্ঘ্য, এই বোটা যায় U1 বেগে, এই বোটা যায় U2 বেগে এবং এরা একই দিকে যায়। ওকে, এখন আমার প্রশ্ন, তাহলে এদের আপেক্ষিক বেগ, তাহলে U1 এর সাপেক্ষে U2 এর আপেক্ষিক বেগ, তার আপেক্ষিক বেগ কত? আপেক্ষিক বেগ কত বলো? U2 minus U1. U2 minus U1 ডেফিনেটলি, কারণ যে ট্রেনটা পেছনে আছে তার বেগটা অবশ্যই বেশি হবে, কারণ এটা অতিক্রম করবে ওকে। কি ক্লিয়ার? তাহলে U2 minus U1। এবারে মোট সরণ, L1 plus L2 হবে। তাহলে মোট সরণই কাজ কত হবে? L1 plus L2 হবে 100%। যার সাপেক্ষে তুমি আপেক্ষিক বেগ নির্ণয় করলে সেই স্থির আছে মনে করতে হবে। তাহলে এই স্থির আছে, এবারে একটা অতিক্রম করে এখানে নিয়ে চলে যাও, তাহলে এটা A, এটা মনে করো B, তাহলে এটা এই ট্রেনটা যদি এটাকে অতিক্রম করে চলে যায় তাহলে এই অবস্থানে আসতে হবে কিনা বলো? হ্যাঁ, এটা A, এটা B, তাহলে A এর মোট সরণ দেখো, A এর মোট সরণ কত? এখান থেকে এখানে গেছে, তাহলে L2 plus L1, তাহলে মোট সরণ L1 plus L2। আগে মোট সময় কত? L1 plus L2. L1 plus L2 divided by U1 minus U2. U2 minus U1। কি ক্লিয়ার? ওকে, আর যদি এমনটা হয় যে এই একটা নির্দিষ্ট দূরত্বে আছে, তাহলে আগের মতই বেগ ঠিক থাকবে, আপেক্ষিক বেগ ঠিক থাকবে, বাট সরণটা বেশি হবে। কি ক্লিয়ার? কি হয়েছে ভাইজান? এইটুকু কি ক্লিয়ার? বলো, এইটুকু ক্লিয়ার কিনা? শাহরিন হাসান ভাইয়া কাকে কাকে অফলাইনে এলাও করছে? কাউকে না, একটা ছেলে আছে আমার সামনে, দুইটা ছেলে আছে। কি হয়েছে? এটুকু ক্লিয়ার তাই না? ওকে, এগুলো তো সহজ অঙ্ক। এবার আসো, এবার একটা অঙ্ক করা যাবে। আমরা অনেক সময় বাস্তবে দেখি, যেমন দেখো যখন আমরা ঢাকায় যাই রাজশাহী থেকে, তখন দেখবা যমুনা সেতুর আগে এবং পরে রেল লাইন আর মনে করো সড়ক, মানে যেটা আর কি হচ্ছে পাকা সড়ক আর কি, যেদিকে বাস ট্রাক যায়, আর মোটামুটি প্যারালাল। ওকে, মানে ব্যাপার হচ্ছে এরকম, আমি একদিন হঠাৎ করে খেয়াল করলাম যে ট্রেনে যাচ্ছি, তো ট্রেনের জানালা দিয়ে আমি দেখছি ওই যে মানে সেতুটা পার হওয়ার সময়, ঠিক আছে, যে ট্রেনেও যাচ্ছে বাসও যাচ্ছে পাশ দিয়ে। ওকে, তো আমি ট্রেন থেকে একটা মানে বাসের অপোজিটে একটা মনে করো ইলেকট্রিক পোল আছে, ঠিক আছে। আমি সব সময় কি দেখছি জানো, আমি ট্রেন যাচ্ছে, বাসও যাচ্ছে, বাসের একটা নির্দিষ্ট বেগ আছে, ট্রেনের একটা নির্দিষ্ট বেগ আছে, সব সময় মনে হচ্ছে আমি বাস এবং ওই পোলটা মনে হয় একই রেখায় আছে। ব্যাপারটা এরকম, মানে এগুলোর আবার কিছু ডাইমেনশন আমি তোমাকে দিয়ে দিব। ওকে, এরকম একটা চিন্তা থেকে একটা প্রবলেম মাথায় আসলো আর কি, যে দেখা গেল যে এখান থেকে একটা ট্রেন, এটা মনে করো ট্রেনের অবস্থান, ট্রেনের আদি অবস্থান, ট্রেনের প্রাথমিক অবস্থান, যে মুহূর্তে আমি খেয়াল করেছিলাম ট্রেনের প্রাথমিক অবস্থান। ওকে, এখানে মনে করো বাসের প্রাথমিক অবস্থান, এখানে হচ্ছে বাসের প্রাথমিক অবস্থান। ওকে, আর এখানে মনে করো এই ইলেকট্রিক পোল, এটা হচ্ছে একটা হচ্ছে খাম্বা বা ইলেকট্রিক পোল, বা ইপি থেকে ইলেকট্রিক পোল বোঝাচ্ছি। ওকে, এখন এই বাস যায় এই সড়ক বরাবর, ট্রেন যায় এই লাইন বরাবর।
রাইট? কিন্তু আমি যখন এখানে, তখন বাসের অবস্থান কোথায় হবে? আমি বলেছি যে এরা একই সরলরেখায় থাকবে, তখন বাসের অবস্থান এখানে। আমি যখন এখানে, বাসের অবস্থান কোথায়? সব সময় যে একই রেখায় থাকবে, তাহলে বাসের অবস্থান এখানে। ওকে, আমি যখন এখানে অবস্থান করি তখন বাসের অবস্থান দেখি এখানে। মানে এই সারাটা বাস আমাকে কখনোই ইলেকট্রিক পোল দেখতে দেয় না। ব্যাপারটা হচ্ছে এরকম, সবসময় এরকম মনে হয়। এখন আমার প্রশ্ন, ট্রেন তাহলে এখানে এই অবস্থায় যাত্রা শুরু হয়েছে, তাই না? এটা আগে অবস্থান। হ্যাঁ, এটা মনে করো এ, এটা মনে করো বি, এটা মনে করো সি। ওকে, তাহলে এ হচ্ছে ট্রেনের প্রাথমিক অবস্থান, বি হচ্ছে ট্রেনের বাসের প্রাথমিক অবস্থান, আর সি হচ্ছে ইলেকট্রিক পোলের প্রাথমিক অবস্থান। অর্থাৎ আমি পোলটা দেখতে পাচ্ছিলাম না, রাইট? পোলের মাথাটুকু একটু দেখা যায় শুধু উপর দিয়ে। ওকে, বাট আমি ট্রেন যখন এখানে যাই, বাস আবার এখানে আসে, পোল আর দেখতে পাই না। আমি যখন এখানে যাই, বাস আবার এখানে আসে, পোল আর দেখতে পাই না, রাইট? এখানে কি কি তথ্য দেওয়া আছে শোনো। এই ট্রেনের বেগটা দেওয়া আছে। ট্রেনের বেগ আমি মাপে দেখলাম, এটা হচ্ছে ভি কিলোমিটার পার আওয়ার, ভি কিলোমিটার পার আওয়ার। ওকে, আচ্ছা, আর কি কি ডাইমেনশন দেওয়া আছে? আরেকটা ডাইমেনশন দেওয়া আছে এরকম যে এই যে স্থির যে পোলটা, পোল থেকে এই ট্রেনের ডিসটেন্সটা দেওয়া আছে মনে করো, ঠিক আছে? এই ডিসটেন্সটা হচ্ছে ক্যাপিটাল ডি, এটা দেওয়া আছে। এবং এই মানে এই সমান্তরাল যে মানে রাস্তাটা, বাস যে রাস্তায় যায় সেই রাস্তা এবং রেল লাইনের মধ্যবর্তী ক্ষুদ্রতম ডিসটেন্স দেওয়া আছে স্মল ডি, এটাও দেওয়া আছে। ওকে, এই তথ্য থেকে আমাকে বের করতে হবে বাসের বেগ কত ছিল, ঠিক আছে? এইখান থেকে আমাকে বের করতে হবে বাসের বেগ কত, রাইট? এই ডিটা কিন্তু এখান থেকে এইটুকু। ওকে, তাহলে আমাকে বাসের বেগ বের করতে হবে। লেও এবার কার কত এখন ক্ষমতা? কি অঙ্কটা মজার না বলো তো? এরকম খেয়াল হয়নি তোমাদের মাঝে মধ্যে, বলো তো? কে ক্লিয়ার? আর ইমরান বলছে তাহলে বাস আর ট্রেনের বেগ সমান হবে? জীবনেও না ভাইজান, দ্রুত হ্যাঁ? লাগে। বলো, অঙ্কটা সেরকম মাপেন না বলো তো? এখন আমার প্রশ্ন, বাসের বেগ কত হবে? কি বলছে? আপনার মায়ের বলছে ভাইয়া আমার সাথে এমন হয়েছে, তখন আমি মাথাটা ঝোঁকাই, আমাকে দেখতে হবেই, কিন্তু লাভ নাই তো। তুমি যখনই পোল দেখতে পাবা তখনই ওই বাস তোমার সামনে দাঁড়িয়ে থাকবে। পোল না দেখার বিষয়টা বুঝলাম না ভাই, পোল না দেখার বিষয়টা বুঝলাম না মানে? আরে বাংলা, ট্রেন যাচ্ছে এদিকে, বাস যাচ্ছে এদিকে, আর আমার মনে করে এখানে বাস যখন আসে ওখানে ইলেকট্রিক পোল, আমি একটু গেলাম তো বাস এদিকে আসছে, ওই পোল আর দেখতে পায় না। আমি এদিকে আসলাম আর বাস আবার এদিকে আসছে, আসে আর পোল দেখতে পায় না। এটা হচ্ছে পোলের ব্যাপার। কে ক্লিয়ার? ভাই ডি তো পরিবর্তনশীল, ডি পরিবর্তনশীল না। এখানে প্রশ্নে বলা আছে ইলেকট্রিক পোল থেকে এই রেল লাইনের দূরত্বটি, দূরত্ব বলতে বোঝাইছে লম্ব দূরত্ব, রাইট? এই ইলেকট্রিক পোল হতে রেল লাইনের মানে ক্ষুদ্রতম দূরত্ব ক্যাপিটাল ডি, ইলেকট্রিক পোল হতে রেল লাইনের ক্ষুদ্রতম দূরত্ব ক্যাপিটাল ডি, এবং এই রাস্তা, হাইওয়ে এবং রেল লাইনের মধ্যবর্তী ডিসটেন্স স্মল ডি, ক্ষুদ্রতম দূরত্ব। মানে এই বরাবর ডিসটেন্স না, কিন্তু ডিসটেন্স আছে এই সোজা দূরত্ব। কি ক্লিয়ার? বাস ও ট্রেন সমান্তরালে চলছে। এবার বলো দেখি, কেউ আর পারছে না? কমপ্লেক্সিভ কিউট ম্যাথ, কোন মনে করো কঠিন অঙ্ক না, এটা খুবই সিম্পল একটা অঙ্ক। জাস্ট অঙ্কটা বোঝালাম। অঙ্কটা কি বুঝছো তোমরা? তাহলে প্রশ্নটা কি, একটা ট্রেন
একটা রেল লাইন এবং একটা হাইওয়ে রাস্তা পরস্পর সমান্তরাল, পরস্পর সমান্তরাল। সমান্তরাল। ওকে, হাইওয়ে এবং রেল লাইনের মধ্যবর্তী ক্ষুদ্রতম দূরত্ব স্মল ডি। ওকে, এবার আসো, রেল লাইন থেকে হাইওয়ে হতে আরো দূরে একটি স্থির বস্তু আছে, একটি স্থির বস্তু আছে। ওকে, রেল লাইন ট্রেনের গতিবেগ v কিমি/আওয়ার। ওকে, এবার আমি প্রশ্ন চুজ করলাম, বাস এবং রেল লাইন রেল যখন গতিশীল তখন সব সময় এভাবে লিখব আমি, তখন সব সময় রেল লাইন, বাস এবং ইলেকট্রিক পোল একই সরলরেখায় অবস্থান করে। প্রশ্নটা এটা, একই সরলরেখায় অবস্থান করে। এবার আমাকে বলছে বাসের বেগ কত, বাসের বেগ কত। ওকে, এবার আসো, তাহলে চিত্র দ্বারা আমি অঙ্ক বোঝাইছি, এবার আমি সলভ করব। হেভি অঙ্ক, খুবই কিউট একটা অঙ্ক। তাহলে সলভ করার সময় আমরা আবার এই চিত্রটা আঁকি, তাহলে বুঝতে পারবো, সুবিধা হবে আমাদের। তাহলে এখানে কার অবস্থান বলো তো? ট্রেনের অবস্থান। এখানে কার অবস্থান বলো? বাসের অবস্থান। এটা বাসের আদি অবস্থান, এটা হচ্ছে ট্রেনের আদি অবস্থান। তাহলে বাস যাবে এই সরলরেখা বরাবর নিশ্চয়ই, রাইট? ট্রেন যাবে এখান থেকে এই অবস্থায়। আমি ধরে নিলাম এটা এ বি সি, এটা হচ্ছে ডি, এটা হচ্ছে ই। তাহলে আমি কি বলতে পারি, টি সময়ে ট্রেন এ থেকে ডি তে যেতে যে সময় নেবে, বাস বি থেকে ই তে যেতে সেই সময় নেবে। ঘটনা তো সঠিক। মনে করো 5 সেকেন্ড পরে আমি এখানে এসেছি, তাহলে বাস কোথায় এসেছে? ডি বিন্দুতে। তাহলে টি সময় পরে আমি ধরে নিলাম ট্রেন এ থেকে ডি তে গেছে আর বাস বি থেকে ই তে গেছে। তাহলে আমি ধরে নিলাম, ধরি টি সময়ে ট্রেন এ থেকে কোথায় পৌঁছায়? ডি থেকে ডি তে, ডি তে পৌঁছায়। ওকে, আবার বাস বি থেকে ই তে পৌঁছায়। বাসের বেগ আমি জানি না, ট্রেনের বেগ আমার দেওয়া আছে ভি, বাসের বেগ আমার জানা নাই। ধরে নিলাম বাস এইদিকে ইউ বেগে যাচ্ছিল, এইটাই তো আমার হোয়াট, ইউ আমাকে বের করতে হবে, রাইট? তাহলে আমি বলতে পারি ট্রেনের জন্য সরল হচ্ছে টি সময়ে এডি ইকুয়াল টু ভি ইনটু টি। ভি বেগে যায় টি সময়ে। আর বাসের জন্য সরল বি ইকুয়াল টু ইউ ইনটু টি। কি বলতে পারবো? ঘটনা সঠিক কি? নমস্কার। ইউ বেগে যায় টি সময়, তাহলে বি এর সরল মানে হচ্ছে ইউটি, আর ট্রেনের সরল কত? ভিটি। এবার এখান থেকে এর উপরে লম্ব টানবো। এই লম্ব ডিসটেন্সটা কত দেওয়া আছে বাবা, তোমরা বলো? ক্যাপিটাল ডি। ক্যাপিটাল ডি। আর এইটুকু কত দেওয়া আছে? স্মল ডি। এইটুকু স্মল ডি। তাহলে এইটুকু কি? ক্যাপিটাল ডি মাইনাস স্মল ডি। কারণ এইটুকু কত দেওয়া আছে? ডি, ক্যাপিটাল ডি। তাহলে আমি যদি এটা এল দিই, এই বিন্দুটার নাম, এটা যদি এম দিই, ঘটনা সঠিক কিনা? যে মুহূর্তে ট্রেন এখানে অবস্থান করবে সেই মুহূর্তে বাস তো এখানে অবস্থান করবে। কি ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরাই বলো, এই যে ত্রিভুজটা সি এ ডি ত্রিভুজ এবং সি বি ই ত্রিভুজ সদৃশকোণী ত্রিভুজ কিনা? হ্যাঁ, সদৃশকোণী ত্রিভুজ মানে নিলাম। তাহলে আমরা বলতে পারি এ বি ডি ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ এ বি ডি কই সরি এডিসি, ত্রিভুজ এডিসি, ত্রিভুজ এডিসি এবং ত্রিভুজ বিইসি, বিইসি সদৃশকোণী। সদৃশকোণী, সদৃশকোণের ত্রিভুজের অনুরূপ বাহুর অনুপাত সমান হয় কিনা বলো? হ্যাঁ, তাহলে বলো তো, এর এই বাহুর অনুরূপ এই বাহু নির্ঘাত। তাহলে আমরা কি লিখতে পারি যে এডি ডিভাইডেড বাই বিই, ওকে, ইকুয়াল টু এডি ডিভাইডেড বাই ইকুয়াল টু
CE divided CD divided by CE দেখো ADC ত্রিভুজের ভূমি এটা ছিল এর অনুরূপ বাহু এটা রাইট এবার বলো বড় ত্রিভুজের এই বাহুর অনুরূপ ছোট ত্রিভুজের এই বাহু ঠিক না বলো বড় ত্রিভুজের সিডি বাহুটা এই ত্রিভুজের আবার এই বাহু অনুপাত সমান কিনা আবার আসো এটার অনুপাত এটার অনুপাত কি হবে তাহলে এইটা ইকুয়াল টু আমি লিখতে পারি CM ডিভাইডেড বাই CL কারণ এই ত্রিভুজটা এবং এই ত্রিভুজটা তো সাদৃশ্য ত্রিভুজের বাংলা প্রশ্ন সঠিক কিনা বলো এই যে দেখো আবার বলছি AD মানে হচ্ছে এই ত্রিভুজের ভূমি আবার B মানে হচ্ছে ছোট ত্রিভুজের ভূমি তাহলে আমি কি করেছি ADC ত্রিভুজ এবং BEC সদৃশকোণী ত্রিভুজের এই বাহুর অনুপাত এই বাহু তাহলে বড় ত্রিভুজের এই বাহুটা কোনটা CD আর ছোট ত্রিভুজের ওই অনুরূপ বাহু কোনটা সেটাই তো লিখেছি আবার CD আর C এর অনুপাত CM আর CL এর অনুপাতে সমান তো এখন বলো CM এর মান কত আছে ক্যাপিটাল D divided by CL কতটুকু ক্যাপিটাল ডি বাই স্মল ডি ক্যাপিটাল D মাইনাস স্মল d বাহ এবার বলো AD এর মান কত বের করে রেখেছো তুমি VT divided by BE এর দৈর্ঘ্য কত বের করে রেখেছো UT equal to capital D divided by capital D minus D কি ক্লিয়ার আমার তো দরকার ইউ নাকি হ্যাঁ টি আর টি তো কাটবে তাহলে অতএব ইউ বাসের বেগ ইকুয়াল টু v ইনটু ক্যাপিটাল D মাইনাস D ডিভাইডেড বাই ক্যাপিটাল D এটাই आंसर এটাই বাসের বেগ দেখো v মানে কি v মানে কি ট্রেনের বেগ d মানে কি পোলের দূরত্ব ওই যে পোল হতে রেল লাইনে সরলরেখিক যে মানে লম্ব দূরত্ব আর স্মল ডি মানে কি ট্রেন বাসের দূরত্ব বাসের যে মানে রাস্তা হাইওয়ে এবং ট্রেনের মধ্যবর্তী ক্ষুদ্রতম দূরত্ব এগুলো থাকলে তো সব বের করা যাবে ঠিক আছে কি ক্লিয়ার বাস্তব ম্যাথ এই ক্লিয়ার কি বলছে এটা বলো এটুকু ক্লিয়ার কিনা ক্লাস তো শুরু হয়নি আশ্চর্য আমি তো আপেক্ষিক বেগ পড়াতে এসেছি এখন তো আপেক্ষিক বেগ শুরুই করিনি বলো বুঝতে পারলা কি ভাই আপনার এই প্রশ্নটা কোন একটা বইয়ের সামনের বছর দিয়ে দেন আরে না ভাই কোনো না কোনো বইয়ে অঙ্ক আছে আসলে থাকবে ছিল হয়তো বা আছে অঙ্ক বই আছে অনেক ইজি ম্যাথ এটা ভাই আমি আবার বেশি ইজি ম্যাথ পারি না হ্যাঁ ঠিক বলেছো CM বাই CL কেন আজব কাহিনী ওটা তো একটা সদৃশ ত্রিভুজ ভাই হইছে অটো ক্লিয়ার মোহাম্মদ তাহমিদ বলছে অটো ক্লিয়ার এটা আবার কি কথা ভাই শুভ ভাই ক্লাস আছে 8:30টায় মানে কি শুভ ভাই কাছে 600 আপ হয়ে যায় 700 থাকবে নাকি সদৃশ কোণী ত্রিভুজ হ্যাঁ ঠিক আছে আসল ক্লাস কালকে শুরু করব তাহলে শুভর ক্লাস করো খোদা হাফেজ আসসালামু আলাইকুম শুভ ভাই ক্লাস 600 আপ হয়ে যায় কোনটা শুভ ভাই ক্লাসে বায়োলজিতে 700 পর্যন্ত পৌঁছে যায়